হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে চেষ্টা করব আমার ঢাকা থেকে মেলবোর্ন জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাকে দুটো ফ্লাইট ধরে মেলবোর্ন পৌঁছাতে হবে। ফার্স্ট ফ্লাইট হচ্ছে ঢাকা থেকে দোহা এবং সেকেন্ডটি হচ্ছে দোহা থেকে মেলবোর্ন। ফার্স্ট ফ্লাইটের ডিপার্টিং টাইম ছিল সকাল 10টা মিনিট। সো আমি 2.5 ঘন্টার সময় হাতে নিয়ে বের হয়েছিলাম। আমার বাসা যেহেতু সাবার থেকে এয়ারপোর্টের রাস্তায় তেমন একটা জ্যাম থাকে না, যে কারণে খুব অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছি। এয়ারপোর্টে পৌঁছার পরে খুব লম্বা লাইন পার হয়ে যে কাতার এয়ারওয়েজের কাউন্টারে চেক ইন করি। চেক ইন করা শেষে এবং ইমিগ্রেশনের সকল ফর্মালিটিস শেষে ইস্টার্ন ব্যাংকের লাউঞ্জে যেয়ে বসে। যেহেতু আমি ইস্টার্ন ব্যাংকের কার্ড হোল্ডার, আমার আনলিমিটেড অ্যাক্সেস রয়েছে ইস্টার্ন ব্যাংকের লাউঞ্জে। যারা আপনারা এই লাউঞ্জের ফ্যাসিলিটি অ্যাভেল করতে চান তারা ইস্টার্ন ব্যাংকের নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। এখানে কমপ্লিমেন্টারি ফুডের ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই অ্যাক্সেস রয়েছে, শাওয়ার নিতে পারবেন, নামাজ পড়তে পারবেন। এছাড়াও বেশ কিছু সার্ভিস রয়েছে। ইস্টার্ন ব্যাংকের যারা এখানে সার্ভ করে তারা খুবই ওয়েল ম্যানার্ড এবং খুবই ডিসেন্ট। খুব সুন্দর একটা সময় আপনি এখানে স্পেন্ড করতে পারবেন। ফাইনালি আরেকবার সিকিউরিটি চেকিং শেষে এবার বিমানে ওঠার পালা। ফাইনালি অপেক্ষার অবসান করতে যাচ্ছে এবং যেহেতু এটা আমার ফার্স্ট এয়ার জার্নি, খুব স্বাভাবিকভাবেই আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছিল। বিমানে ওঠার পরে এয়ার হোস্টেস আমাদের সেফটি ইনস্ট্রাকশন দিলেন, সেগুলো আমরা ফলো করলাম। যেহেতু আমাদের ডিপার্চার টাইম ছিল সকাল 10টা 30 মিনিট, সো বিমান তেমন লেট করেনি। 5 মিনিট পরে বিমান ছেড়ে দিয়েছিল। আস্তে আস্তে বিমান রানওয়ে দিয়ে চলতে শুরু করলো। কাতার এয়ারওয়েজের এই বিমানটি আমাদেরকে ঢাকা থেকে দোহা পৌঁছে দিবে। এই জন্য বিমানটিকে প্রায় একটানা 5 ঘন্টা 15 মিনিট আকাশে উঠতে হবে। আমাদের প্রিয় শহর ঢাকাকে দেখতে দেখতে প্রায় 32,000 ফুট উপরে উঠে গেলাম। চলুন এবার কাতার এয়ারওয়েজের সার্ভিস সম্পর্কে কিছুই জেনে নিই। এটা হচ্ছে কাতার এয়ারওয়েজের এন্টারটেনমেন্ট সিস্টেম, সাথে হেডফোনও রয়েছে। আসলে এটা খুব কাজে দিয়েছিল আমার, কারণ 6 ঘন্টা 35 মিনিটের জার্নি ছিল, যেহেতু ঘুমানো পসিবল ছিল না। এবং আগেই বলেছিলাম স্বাভাবিকভাবে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট জার্নি। সো এখানে হলিউড বলিউড মুভিস রয়েছে, বিভিন্ন ডকুমেন্টারি রয়েছে। এছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে আমি সবসময় চেক করতেছিলাম যে এখন আমরা কোন কান্ট্রির উপর দিয়ে যাচ্ছি। এটা আমার দেখতে খুবই ভালো লাগতো। আর আমি যে মুভিটি দেখেছিলাম এটা ছিল তখনকার আপডেট মুভি বলিউডের গালি বয়। মুভিটা আমি বেশ এনজয় করেছিলাম। যাদের ফ্লাইটে ঘুমানোর অভ্যাস নেই তারা খুব সহজে মুভি দেখে টাইম স্পেন্ড করতে পারেন। এবার যদি কাতার এয়ারসের ফুডসের কথা আসি, এই 6 ঘন্টা 35 মিনিট জার্নিতে ওরা মোট 3বার ফুড সার্ভ করেছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং স্ন্যাক্স। প্রথমে আপনি একটা ফুডসের মেনু ধরিয়ে দেবে, সেখানে সকল আইটেমসের কথা উল্লেখ আছে, আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। কাতার এয়ারওয়েজের সব ফুডগুলোই হেলদি ফুড ছিল। আমার সবগুলো ফুডসই ভালো লেগেছিল। তার মধ্যে থেকে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল, আমি বারবার অ্যাপেল জুসটা নিয়েছিলাম। আমি অ্যাপেল জুস আসলে খুব পছন্দ করি। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনাকে যেটা করতে হচ্ছে, আপনি মানি এক্সচেঞ্জ হাউস থেকে পাসপোর্ট এন্ডোর্স করে নিতে পারেন এবং কারেন্সি কনভার্সন করে নেবেন। এক্ষেত্রে আপনি ব্যাঙ্কগুলোর এডি ব্রাঞ্চ থেকেও কারেন্সি কনভার্ট এবং পাসপোর্ট এন্ডোর্স করতে পারেন। যেহেতু ঢাকা থেকে মেলবোর্নের কোনো সরাসরি ফ্লাইট নেই, সেক্ষেত্রে কোনো দেশে অবশ্যই ট্রানজিট থাকবে। সো ট্রানজিট আওয়ারটা যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে আপনার সেখানে কিছু কিনতে হতে পারে বা খেতে হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, দুটো দেশের কারেন্সি না নিয়ে আপনি বিভিন্ন ব্যাংক থেকে এখন প্রিপেড কার্ড পাওয়া যায়, ভিসা বা মাস্টার কার্ড পাওয়া যায়, সেই কার্ডে কিছু এন্ডোর্স করে নিতে পারেন। ক্যাশ এন্ডোর্সের পাশাপাশি সেক্ষেত্রে আপনি যে কোনো কারেন্সিতে ট্রানজাকশন করতে পারবেন। এন্ডোর্সের ক্ষেত্রে আগে যে বিষয়টি ছিল, স্যারকে 5,000 এবং নন স্যারকে 7,000 এন্ডোর্স করা যেত, বাট এখন আর সেটা নেই। এখন আপনি $12,000 এন্ডোর্স করে যে কোনো কান্ট্রিতে ব্যবহার করতে পারেন।
আর যদি টিকিটের ব্যাপারে বলি, টিকিট আপনি নিজেও অনলাইন থেকে পারচেস করতে পারেন অথবা ট্রাভেল এজেন্সি থেকে আপনি পারচেস করতে পারেন। তবে আপনার যদি উইন্ডো সিটের প্রয়োজন হয় তবে আপনি এজেন্সিকে আগেই জানিয়ে রাখবেন, এবং আপনার যদি এক্সট্রা ওয়েট ক্যারি করতে হয় সেটা এক্সট্রা পেমেন্ট করে আপনি করতে পারবেন, তবে সেটা অবশ্যই এজেন্সিকে জানিয়ে রাখবেন আগের থেকেই। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় জানিয়ে রাখি, আমি যদি স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমি জানাচ্ছি। আপনি যদি অস্ট্রেলিয়ায় পড়তে যান সেক্ষেত্রে আপনি যে সিওই পেয়েছেন ভার্সিটি থেকে, প্লাস হচ্ছে পাসপোর্ট কপি, ভিসা কপি এবং হচ্ছে কারেন্সি, এটা আপনি একটা ছোট ব্যাগের মধ্যে রাখতে পারেন, হ্যান্ড ব্যাগে সেটা ক্যারি করতে পারেন অথবা হাতে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি যে ডকুমেন্টসগুলো ক্যারি করছেন সেই ডকুমেন্টসের একটা সেট সফট কপি আপনি আপনার সাথে নিয়ে নেবেন। এটা আপনি আপনার ফোনের ড্রাইভে রাখতে পারেন অথবা মেমোরিতে রাখতে পারেন, তবে অবশ্যই আপনি এটা একটা কপি আপনি আপনার ফোনে রাখবেন। এবং অস্ট্রেলিয়াতে আপনি যে বাসাতে উঠবেন সেই বাসার অ্যাড্রেসটা জেনে নেবেন, এবং আপনি সেই বাসার কারো মোবাইল নাম্বার অবশ্যই নিয়ে রাখবেন আপনার সাথে। এটা ইমিগ্রেশন অফিসে অনেক সময় জানতে চাইতে পারে। মোটামুটি এই বিষয়গুলো মেনে চললেই হচ্ছে, এই বিষয়গুলো ফলো করলে হোপফুলি আপনি ইমিগ্রেশনে কোনো ঝামেলা ফেস করবেন না আশা করি। ছয় ঘন্টার জার্নি প্রায় শেষ। আমাদের বিমানটি আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। জানালা দিয়ে আমরা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। বিমানটি আস্তে আস্তে টার্মিনালের দিকে গিয়ে পৌঁছচ্ছে, আর সবাই যে যার মতো প্রিপারেশন নিচ্ছে বিমান থেকে নামার জন্য। সো আমি প্রিপারেশন নিচ্ছি নামার জন্য। তো নামার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত যে আমাদের খুব ভালোভাবে চেক করা উচিত আমরা কোনো জিনিস বিমানে রেখে যাচ্ছি কিনা, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে আমাদের জন্য। সো এই ব্যাপারে সবাই কেয়ারফুল থাকবেন। দোহাতে যখন ইমিগ্রেশনে যাই তখন আসলে আমার হ্যান্ড লাগেজের মধ্যে কিছু প্রসাধনী সামগ্রী ছিল যেটা আসলে অ্যালাউ করে না, আমার জানা ছিল না। পরে আসলে আনফরচুনেটলি সেগুলো ফেলে দিতে হয় ওখানে। আপনি যদি ট্রানজিট প্যাসেঞ্জার হন তাহলে ইনফরমেশন ডেস্ক থেকে অবশ্যই জেনে নেবেন যে আপনার পরবর্তী ফ্লাইটটি কোন টার্মিনাল থেকে ছেড়ে যাবে। দোহা এয়ারপোর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এমন কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেই যে আপনি পাবেন না। সো আমি চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখার জন্য, যেহেতু আমার হাতে বেশ লম্বা একটা সময় ছিল, প্রায় 6 ঘন্টা। সো আমি চেষ্টা করেছি এখানে ঘুরে দেখার জন্য, আমার খুবই ভালো লেগেছে। সো আপনি যদি হাতে এরকম সময় থাকে ঘুরে দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এই এয়ারপোর্টে পৌঁছাবেন বেশ কিছু ফ্রি ওয়াইফাই জোন রয়েছে, আপনি সেটা কানেক্ট করে আপনার ফ্যামিলির সাথে কথা বলে নিতে পারেন এবং জানাতে পারেন যে আপনি এসে পৌঁছেছেন। আমি আসলে সেটাই করেছি, যদিও সিম কেনার সুযোগ ছিল, বাট সিমটা আসলে কেনা হয়নি যেহেতু আমি ফ্রি ওয়াইফাই জোন পেয়েছিলাম এবং ভালোই নেটওয়ার্ক ছিল, যে কারণে সিম কেনার প্রয়োজন হয়নি। আর আপনার ফোনে যদি চার্জ দেওয়ার প্রয়োজন হয় সেখানে বসার সিটগুলোর সাথে চার্জিং পোর্ট রয়েছে, আপনি খুব সহজেই মোবাইলে চার্জ দিতে পারবেন। এটা নিয়ে আসলে কোনো টেনশন করতে হবে না চার্জ নিয়ে। ফাইনালি দীর্ঘ 6 ঘন্টা 15 মিনিটের অপেক্ষার অবসান ঘটছে। এবার আমরা মেলবোর্নগামী বিমানে উঠব। আমরা চেক ইন করে ওয়েট করছি বিমানে ওঠার জন্য। আমরা যে বিমানটিতে করে কাতার থেকে মেলবোর্নে যাচ্ছি সেটা ছিল বিশাল এক এয়ারবাস, আর এবার জার্নি হচ্ছে প্রায় 14 ঘন্টা লম্বা এক জার্নি। দোহা থেকে মেলবোর্নের ফ্লাইটে আসলে তেমন ভিডিও করা হয়নি, যেহেতু 6 ঘন্টার একটা গ্যাপ ছিল। দোহা এয়ারপোর্ট ঘুরে দেখেছি, বেশ হাঁটাহাঁটি করেছি, যার কারণে এক্সস্টেড ছিলাম। তাছাড়াও হচ্ছে রাত 8টা 20 মিনিটে দোহা থেকে মেলবোর্নের ফ্লাইটটি ছাড়ে, যে কারণে রাত ছিল, সবাই মোটামুটি ঘুমোচ্ছিল, যে কারণে আর ভিডিও করা হয়নি। এটাও যেহেতু কাতার এয়ারওয়েজেরই ফ্লাইট ছিল, সার্ভিস এবং ফ্যাসিলিটিসগুলো মোরালেস সেম ছিল। আলহামদুলিল্লাহ জানালা দিয়ে স্বপ্নের শহর মেলবোর্নকে দেখা যাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সেফলি এসে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আপনি যখন মেলবোর্ন ফ্লাইটে উঠবেন তখন কিছুক্ষণ পরেই আপনাকে ডিক্লারেশন কার্ড দিবে। সো ডিক্লারেশন কার্ডটি আপনার সাথেই রাখবেন এবং খুব ভালো করে আপনি ডিক্লারেশন কার্ডটি ফিল আপ করবেন। প্রয়োজনে এয়ার হোস্টেসের হেল্প নেবেন
যাতে ভুল না হয়, কারণ ভুল যদি হয় তখন হচ্ছে ইমিগ্রেশন অফিসে আপনাকে কোশ্চেন করতে পারে, ইন্টারভিউ কোশ্চেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা খুব ভালোভাবে ফিল আপ করবেন এবং মনে রাখবেন যে আপনি কি কি এনেছেন, কি কি আপনার লাগেজের মধ্যে রয়েছে সেটা আপনি ডিক্লেয়ার করবেন। আদারওয়াইজ যদি কোনো পণ্য এরকম থেকে থাকে যে আপনি ডিক্লেয়ার করেননি, সেটার জন্য ঝামেলা হতে পারে। সো অবশ্যই আপনি খুব সুন্দর করে ডিক্লারেশন কার্ডে ফিল আপ করবেন। এছাড়া হচ্ছে আপনি ল্যান্ড করার পরে যেটা করবেন সেটা অবশ্যই আপনি নেমে সিম কিনে নেবেন। কেউ যদি আপনাকে রিসিভ করতে আসে তার সাথে যোগাযোগ করতে পারবেন, আর যদি কেউ রিসিভ করতে নাও আসে, যদি অ্যাড্রেস জানা থাকে তাহলে আপনি উবার নিয়েও আপনি সরাসরি আপনার বাসায় চলে যেতে পারবেন। এখানে সিম কেনাটা খুবই জরুরি। ফাইনালি এবার নামার পালা বিমান থেকে স্বপ্নের শহর মেলবোর্নে। আমাদের বিমানটি যে এয়ারপোর্টে ল্যান্ড করেছে এটা হচ্ছে টুলামারিন এয়ারপোর্ট। আমি মেলবোর্নের যে বাসাতে উঠতে যাচ্ছি সে বাসা হচ্ছে এই এয়ারপোর্ট থেকে মাত্র 15 মিনিটের দূরত্ব। এবার আসলে বিমান থেকে নেমে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পালা। সো ইমিগ্রেশনে আসলে তেমন কোনো ঝামেলা হয়নি বা তেমন কোনো কোশ্চেন করেনি। বাইরে দুটো বড় ভাই অপেক্ষা করছে, তাদেরকে আসার আগে জানিয়ে রেখেছিলাম, তারা রিসিভ করতে এসছে। ফার্স্টে হচ্ছে আমার লাগেজ কালেক্ট করতে হবে, লাগেজ কালেক্ট করার পরে সিম কিনতে হবে, সিম কেনার পর তাদেরকে কল করে দেন বাসা যেতে হবে। সো আসলে লাগেজ কালেক্ট করার আগে টেনশন হচ্ছিল যে আমার লাগেজটা বাংলাদেশ থেকে ঠিকভাবে এসে পৌঁছেছে কিনা বা কালেক্ট করতে কত সময় লাগবে সেটা নিয়ে আসলে টেনশন হচ্ছিল। বাট ফরচুনেটলি খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে পেয়ে গিয়েছিলাম। আর আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।